আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট বলতে আমরা আসলে বুঝি যে আমরা যখন ইংরেজিতে কথা বলি কারোর সাথে, তখন কোনো ব্যক্তি যদি কোনো একটি কথা বলে এবং আমি যদি তার সেই কথার সাথে একমত হতে চাই, বা আমি যদি তাকে বোঝাতে চাই যে হ্যাঁ আমিও এটা করি অথবা আমিও এটা করি না, এই ধরনের এগ্রিমেন্ট যেটা সাধারণত আমরা এই সমস্ত কেসে মি টু ব্যবহার করি। এই যে মি টু ব্যবহার করি বা আহ, অনেকে অনেক রকম কিছু বলে, তবে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে মি টু, যে আমিও এটা করি, এটা বোঝাতে আমরা মি টু বলি। তো এই মি টুটা যে ভুল, এটাকে কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বা নেগেটিভ এগ্রিমেন্ট। যেখানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলতে বোঝায় যে আপনি কোনো একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ স্টেটমেন্টের সাথে একমত হচ্ছেন। নেগেটিভ এগ্রিমেন্ট বলতে বোঝায় যে আপনি কোনো একটা নেগেটিভ স্টেটমেন্টের সাথে একমত হচ্ছেন। বিষয়টা হচ্ছে যে যখন আপনি কারো কথার সাথে একমত হন, পুরো সেম কথাটাকে রিপিট না করে, মানে সে যেটা করে বা সে যেটা বলছে সেই বিষয়টা আপনিও করেন, এরকম কিছু যখন আপনি বোঝাতে চান, তখন তার পুরো সেন্টেন্সটাকে রিপিট না করে আপনি শুধুমাত্র দুইটা থেকে তিনটা ওয়ার্ড ব্যবহার করে এটাকে বলতে পারেন। চলুন আমরা বিস্তারিত দেখি। প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্টের মধ্যে আমরা একটু পড়ি। ইন ইংলিশ কনভারসেশন উই অফেন এগ্রি উইথ সামওয়ানস স্টেটমেন্ট উইদাউট রিপিটিং দ্য হোল সেন্টেন্স। This is called agreement structure, and there are mainly of two types: affirmative agreement, negative agreement. These structures help speech sound natural, fluent, and less repetitive. তার মানে এটা আরো ন্যাচারাল এবং ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আমরা মূলত এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বা নেগেটিভ এগ্রিমেন্ট এই বিষয়টাকে ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা নিচে আসি। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা কিভাবে করি। এই যে এখানে নিয়মটা আমরা ব্যবহার করেছি, এটার স্ট্রাকচারটা হচ্ছে সো, তারপর অক্সিলারি ভার্ব এবং তারপরে সাবজেক্ট, অথবা সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব তারপরে টু। এখানে আমরা টু এর পরিবর্তে যদি চাই, তাহলে আমরা কিন্তু অলসো যেটা আছে অলসো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমরা এখানে টু এর পরিবর্তে অলসোটাও ব্যবহার করতে পারবো। তাহলে এই যে দেখুন, ইউজ দ্য সেম অক্সিলারি ভার্ব অ্যাজ ইন দ্য অরিজিনাল সেন্টেন্স। আমরা যখন এক্সাম্পল দেখবো তখন পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অরিজিনাল সেন্টেন্সে যেই অক্সিলারি ভার্বটা ব্যবহার করবে অপর স্পিকার, আমরাও সেম অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। এই অক্সিলারি ভার্ব গুলো আশা করি আপনাদের ইতিমধ্যে ক্লিয়ার আছে। অ্যামিজ আর ওয়াজ আর এগুলো বি ভার্ব, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড, উইল উড ক্যান শুড, এগুলো মোডালস। ওকে, চলুন আমরা এক্সাম্পল দেখি। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। ধরুন কেউ একজন আপনাকে এই কথা বলছে, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। তাহলে যে সে যে বলছে আই এম টায়ার্ড, এখন এটার সাথে আপনিও যদি বলতে চান যে আমিও ক্লান্ত, সাধারণত আপনার মাথায় কি আসবে? মিঠু। তো এই মিঠুটা হচ্ছে ভুল, এখানে মিঠু বলা যাবে না, এখানে বলতে হবে সো এম আই, অথবা আই এম টু। ঠিক আছে, সো এম আই অথবা আই এম টু। শি লাইকস কফি, সে কফি পছন্দ করে, আমিও পছন্দ করি। এটা যদি আমি বলতে চাই, তাহলে এই যে লাইকস, লাইকস মানে এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। আর আমরা জানি যে এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, সেই সেন্টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি ব্যবহার করি? ডু অথবা ডাজ অথবা ডিড। এখন আমি যেহেতু আই এর সাথে ব্যবহার করব, তার মানে আমি এখানে আই এর সাথে ব্যবহার করব ডু। সো ডু আই, এটা মানে হচ্ছে আমিও পছন্দ করি। দে হ্যাভ ফিনিশড, সো হ্যাভ উই, তারা শেষ করেছে, আমরাও শেষ করেছি, সো হ্যাভ উই। হি ক্যান সুইম, সো ক্যান শি, এই যে সে সাঁতার কাটতে পারে, সেও সাঁতার কাটতে পারে, এটা মিন করছি, সো ক্যান শি। উই উইল গো, আমরা যাব, সো উইল দে, তারাও যাবে। এই কথাটাকে আমরা এভাবে মিন করছি। তার মানে এর স্ট্রাকচারটা হচ্ছে যে আমাদেরকে ব্যবহার করতে হবে সো, সো এর পরে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, এরপরে সাবজেক্ট ব্যবহার করব, এটা একটা স্ট্রাকচার। অথবা আমরা সাবজেক্ট ব্যবহার করে তারপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করে টু অথবা অলসো এটা ব্যবহার করব, এটা আরেকটা স্ট্রাকচার। ঠিক আছে, এই যে আমরা কিন্তু আই এম টায়ার্ড এই বাক্যে এমটা হচ্ছে কি?
অক্সিলারি ভার্ব। এখন এখানে যদি আমি হি এর কথা বলতাম তাহলে কিন্তু আমরা ইজ ব্যবহার করবো, তাহলে বলতাম সো ইজ হি। যদি এখানে দের কথা বলতাম তাহলে আমরা আর ব্যবহার করবো, বলতাম সো আর দে। তাহলে আই এম টায়ার্ড, সো এম আই, এটাকে চাইলে কিন্তু আই এম টু অথবা আই এম অলসো বলা যেত। শি লাইকস কফি, সো ডু আই, অথবা আই ডু টু, অথবা আই ডু অলসো, এটাও বলা যেত। দে হ্যাভ ফিনিশড, সো হ্যাভ উই, অথবা উই হ্যাভ টু, উই হ্যাভ অলসো। হি ক্যান সুইম, সো ক্যান শি, অথবা she can too or she can also. We will go, so will they, or they will too, they will also. এভাবে আমরা ব্যবহার করতে পারতাম। এই যে ইউজিং টু, টু ব্যবহার করেও করা যায়। I'm tired, I'm tired too. She likes coffee, I like coffee too. They have finished, we have finished too. ঠিক আছে? তবে এটা একটু কম প্রফিশিয়েন্ট মনে হয়। এটা ব্যবহার করতে পারেন, ভুল হবে না। তবে আপনারা যদি এই স্ট্রাকচারটা ব্যবহার করেন তাহলে আপনাদের কথাগুলো শুনতে খুব ন্যাচারাল লাগবে, খুব সুন্দর লাগবে। এবং আপনারা যদি কেউ আইএলটিএস পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকেন সেখানে যদি এরকম ব্যবহার করেন তাহলে এটা আপনার গ্রামাটিক্যাল যে এবিলিটি এবং আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ওভারঅল কমান্ড সেটাকে খুব ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এবার আমরা কিছু বিষয় দেখি। এই যে দেখুন, সো এম আই, সো এম আইটা হচ্ছে কারেক্ট, সো আই এম, অনেকে ভুল করে সো আই এম বলতে পারে, সো আই এম কিন্তু রং। সো আই এম ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে সো এম আই। কারণ কারেক্টটা হচ্ছে সো এর পরে অক্সিলারি ভার্ব ব্যবহার করে তারপর আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। অথবা আমরা সাবজেক্ট ব্যবহার করে অক্সিলারি ভার্ব ব্যবহার করে টু অথবা অলসো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আশা করি সবাই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা বুঝতে পেরেছে। এবার আসি আমরা নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্টও একই রকম। যখন আমরা বলতে চাচ্ছি যে আমিও করি না বা আমিও এটা সেম বিষয়টাই বলতে চাচ্ছি, তখন আমরা ব্যবহার করব নিদার অথবা নর। তখন আমরা ব্যবহার করব নিদার অথবা নর, এবং তারপরে অক্সিলারি ভার্ব এবং তারপরে সাবজেক্ট। তাহলে আমরা নিদার অথবা নর ব্যবহার করব, তারপর ব্যবহার করব অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাবজেক্ট ব্যবহার করে অক্সিলারি ভার্ব ব্যবহার করে নট ব্যবহার করব, তারপরে ব্যবহার করব ইদার। নট ইদার মানেই কিন্তু নিদারের মতো মিনিং হয়। নিদার মানে যেটা, নট ইদার মানেও একই। তাহলে আমরা দুইটা স্ট্রাকচার পাচ্ছি, নিদার অর নর প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট অর নট প্লাস ইদার। এটার এক্সাম্পল গুলো আমরা দেখি। আই এম নট রেডি, নিদার এম আই। শি ডাজন্ট লাইক টি, নিদার ডু আই। হি হ্যাজন্ট অ্যারাইভড, neither has she. They can't swim, neither can we. এই যে আই এম নট রেডি, এই আই এম নট রেডিতে আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি এম। তাহলে আমি বলতে চাচ্ছি আমার সাথে মিলিয়ে যে আমিও রেডি না, তাহলে নিদার এম আই। আমি যদি বলি সেও রেডি না তাহলে কি হতো, নিদার ইজ শি, তারাও রেডি না, নিদার আর দে। শি ডাজন্ট লাইক টি, নিদার ডু আই, আমিও পছন্দ করি না। আমরা বলতে পারতাম যে সৌরভও পছন্দ করে না, নিদার ডাজ সৌরভ। হি হ্যাজন্ট অ্যারাইভড, সে পৌঁছায়নি, আমিও পৌঁছাইনি, এভাবে বলা যেতে পারে নিদার হ্যাভ আই। এখানে আমরা অক্সিলারি ভার্বের যে গ্রুপটা পড়েছি, বি ভার্ব, অ্যাম ইজ আর, তারপরে পাস্টে হলে ওয়াজ ওয়্যার। যদি আমরা এখানে অ্যাম ব্যবহার করে আমাদের অপর পক্ষে যে আমরা যার সাথে কথা বলছি, তাহলে আমরা কার সাথে সেই এগ্রিমেন্টটা করাচ্ছি সেটার উপর বেস করে কিন্তু অ্যাম ইজ আর এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা জানি অলরেডি অক্সিলারি ভার্বকে কিভাবে ব্যবহার করতে হয়, সেভাবে নিয়মটা মেনটেন করে ব্যবহার করতে হবে। দে ক্যান সুইম, neither can we, neither can I, neither can she, এভাবে বলা যেত। এটাকে আবার এভাবে বলা যেত যে I am not either। তাহলে এই যে I am not ready, এটার এগ্রিমেন্ট আমরা বলতে পারতাম এখানে যেরকম neither am I বলা হয়েছে, আমরা চাইলে বলতে পারতাম I am not either. She doesn't like tea, I do not either. He hasn't arrived, he has not either. They can't swim, we cannot either, এভাবে আমরা বলতে পারতাম। এই যে এখানে আছে ইউজিং ইদার, আই এম নট রেডি, আই এম নট রেডি ইদার। শি ডাজন্ট লাইক টি, আই ডোন্ট লাইক টি ইদার। ঠিক আছে, ভুল করে কিন্তু নিদার আই অ্যাম বলা যাবে না, বলতে হবে নিদার অ্যাম আই। ঠিক আছে, এটাকে ভুল করে নিদার আই অ্যাম বলা যাবে না, বলতে হবে নিদার অ্যাম আই। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা কোন অক্সিলারি ভার্ব গুলোর সাথে কিভাবে এটাকে ব্যবহার করব।
যদি আমরা am is are পাই তাহলে আমরা বলবো so am I or neither am I. So am I or neither am I. যদি do does পাই তাহলে হচ্ছে so do I or neither do I, অথবা চাইলে কিন্তু I do not either এটাও বলা যায়। ডিড যেহেতু পাস্ট, সো ডিড আই অথবা আই ডিড নট ইদার, নিদার ডিড আই এভাবে বলা যায়। হ্যাভ অথবা হ্যাজ থাকলে আমরা বলবো সো হ্যাভ আই অর নিদার হ্যাভ আই। উইল থাকলে সো উইল আই অর নিদার উইল আই। ক্যান থাকলে আমরা কি বলবো সো ক্যান আই নিদার ক্যান আই। ঠিক আছে, তাহলে এই চারটা ভালো করে পড়লে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপর আমরা কিছু কমন মিস্টেক দেখি যে আমরা বলি মি টু এম। তো মি টু এইটা বলা যায়, তবে সো এম আই বলাটা মোর প্রফিশিয়েন্ট। ঠিক আছে, অনেকেই সো আই ডু বলে ফেলে ভুল করে, বলতে হবে সো ডু আই। অনেকে নিদার আই ডোন্ট বলে, বলতে হবে নিদার ডু আই। ঠিক আছে, নিদার কিন্তু নিজেই একটা নেগেটিভ, সো নিদার ব্যবহার করলে কিন্তু এরপরে আলাদা করে ডোন্ট বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর আমরা স্পোকেন ইংলিশে কিছু এক্সাম্পল দেখি। ধরেন আপনাকে কেউ একজন বলছে আই লাভ মর্নিং ওয়াকস, আমি সকালবেলা হাঁটা পছন্দ করি। আমি পার্সোনালি পছন্দ করি খুব। তো এইটার সাথে আপনি যদি বলেন আমিও পছন্দ করি তাহলে কিভাবে বলবেন? সো ডু আই। তারপর আপনাকে ধরেন কেউ বলছে আই ক্যান নট ওয়েক আপ আর্লি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। এটার সাথে আপনি বলতে চাচ্ছেন আমিও পারি না, কিভাবে বলবেন? নিদার ক্যান আই অর আই ক্যান নট ইদার। শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সো হ্যাভ উই, আমরাও শেষ করেছি বলবো সো হ্যাভ উই, অথবা উই হ্যাভ টু অর উই হ্যাভ অলসো। ঠিক আছে, আই ডোন্ট ওয়াচ টিভি মাচ, কেউ একজন বলছে, আপনি বলছেন নিদার ডু আই অর আই ডু নট ইদার। আশা করি আমাদের এগ্রিমেন্টের ক্লাসের আলোচনাটা সবাই বুঝতে পেরেছেন। এই নোটটা থেকে এখন প্র্যাকটিস করলে তারপরে খুব ভালোভাবে এটাকে আপনাদের রিয়েল লাইফ প্র্যাকটিসে ব্যবহার করতে পারবেন। এবং এরপর থেকে শুধু মি টু না বলে সো এম আই, সো ডু আই, এই স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করা শুরু করুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।